যুদ্ধের যে পরিস্থিতি, এখন আমেরিকা ফেজ 1 থেকে ফেজ 2 এর দিকে এগোচ্ছে আস্তে আস্তে। যেহেতু যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আকাশপথে জলপথে করার পরে এবারে কিন্তু ফেজ 1-এর কাজ প্রায় শেষের দিকে, মানে সেটা তো চলবেই, কিন্তু তার সাথে সাথে এবার গ্রাউন্ডে নামতে হবে। ইরানের গ্রাউন্ডে বা মাটিতে এবার কিন্তু কয়েক হাজার সৈন্য কিন্তু নামবে এবং তারা কিন্তু লড়াই করবে। কিন্তু তাদের পক্ষে কিন্তু অতটা সহজ হবে না, যেহেতু ইরানের ভূমি এতটাই যে পাহাড় পর্বত, শুষ্ক আবহাওয়া, তার ফলে ভয়ানকভাবে কিন্তু একটা আমেরিকানদের ওপর অ্যাটাক হতে পারে এবং প্রায় ইরানেও তৈরি, কিন্তু ইরান কিন্তু ছেড়ে দেবে না। ইরান ভয়ানকভাবে তাদের নিজস্ব দেশকে বাঁচানোর জন্য, এবং তারা মরিয়া যে যেভাবেই হোক, যে আমেরিকাকে কোনো মতেই তাদের দেশে ঢুকতে দেবে না, অথবা ঢুকলে তাকে সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হবে। এই জন্য ইরান কিন্তু প্রস্তুত, তাদের মিলিটারি বাহিনী কিন্তু মানে একদম সামনের দিক থেকে লড়াই করবে। সঙ্গে তাদের দেশের বেশ কয়েক লক্ষ ছেলে, তাদের হাতে কিন্তু বন্দুক তুলে দেওয়া হয়েছে, তারা কিন্তু লড়াই করবে এবং ভয়ানক এই লড়াই হবে আগামী দিনে। তার প্রভাব কিন্তু বিশ্ব বাজারে পড়বেই। এটা কিন্তু একটা, যত দিন এগিয়ে যাচ্ছে আমেরিকার ওপর কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে, হরমুজ প্রণালী ওপর চাপ সৃষ্টি হচ্ছে, তার ফলে বীভৎসভাবে কিন্তু বিশ্ব বাজারে একটা প্রভাব পড়েছে এবং আমেরিকানদের ওপর সবাই চাপ দিচ্ছে। সেই কারণের জন্য আমেরিকা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইরানের মাটি দখল করা, সেখানে তেল তোলা এবং তেল নিয়ে এসে তারা সারা বিশ্বে বিক্রি করে যে খরচা তারা করেছে যুদ্ধে, তার থেকে শতাধিক হাজার গুণ তারা ইনকাম করবে। এবং তাদের যেহেতু শেয়ার বাজার অনেক পড়ে গেছে, সেই জন্য তাদের একটা সেখানে কিন্তু প্রায় 70-80% মতো লোক তারা কিন্তু পথে বেরিয়ে পড়েছে, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করছে, যে আমাদের যে অর্থনীতি কিন্তু আস্তে ভাঙতে শুরু করছে। এই যুদ্ধে যদি জিতে যেতে পারে একবার ট্রাম্প, তাহলে কিন্তু তাদের জনগণের সামনে কিন্তু অনেকটা ভালো একটা দিক হবে। ট্রাম্পের যে ভোটের লড়াই আছে আগামী কিছুদিন পরে বা কিছু বছর পরে যখনই হবে, তখনই কিন্তু তাকে কিন্তু ওই বলতে পারবে যে দেখো, তোমাদের জন্য আমি লড়াই করেছি এবং আমি এত অর্থ উপার্জন করেছি, তখন এটা জেতার দিক থাকবে। সেই জন্য ট্রাম্পের এইটা কিন্তু যেভাবেই হোক ইরানকে দখল করতে হবে। এবং তার সাথে সাথে ট্রাম্প আবার ঘোষণা করে দিয়েছে যে হরমুজ প্রণালীটা সেটা ট্রাম্প প্রণালী নামে যেন দেখা হয় বা বলা হবে, এইভাবে একটা বলছে, যেটা এখনও পর্যন্ত মানে বিশ্বের কাছে একটা কারণ একটা হাস্যকর ব্যাপার হয়েছে। যাই হোক, পরবর্তী সময় আমরা জানতে পারবো এই বিষয়টা। আর খার্ক আইল্যান্ডটা দখল করার জন্য কিন্তু এখন তৎপর হয়ে উঠেছে ট্রাম্প। খার্ক আইল্যান্ড এমন একটা জায়গা, সেখানে ইরানের যত তেল আছে সেই তেলগুলো সেখানে এসে জাহাজে করে নিয়ে ওই হরমুজ প্রণালী দিয়ে সব দেশ পাড়ি দেয়। তার ফলে কি হয়, খার্ক আইল্যান্ডের সমুদ্রটা অনেকটা ডিপ, সেই জন্য সেইখানেই চীন, রাশিয়া, ভারত এবং পাকিস্তান, এইসব দেশের যত জাহাজ আছে সব কিন্তু ওইখানে এসে তেল নেয় এবং নিয়ে সারা বিশ্বে, মানে ভারত হোক, মুম্বাই হোক, মানে যেখানে আমাদের ভারতের যে মুম্বাই, সেখানে চলে আসে, ম্যাঙ্গালোর হোক, সেই সব জায়গায় চলে আসে আস্তে আস্তে, তারপর চীনে চলে যায়। কিন্তু এবার ইরান চাইছে যে হরমুজ প্রণালীটা বন্ধ করে দিতে। তার ফলে কি হবে, এবার রেড সির ওপর চাপ পড়ছে। রেড সি আবার সৌদি আরবের আবার এই যেহেতু এদিকে যদি বন্ধ করে দেয়া হয়, যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আরবের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হতে পারে। কিন্তু যেহেতু তাদের উল্টো দিকে আর একটি সমুদ্র সৈকত আছে,
সেই জন্য তাদের নিজস্ব দেশ মাঝ বরাবর একটা পাইপলাইন আছে, একটা মানে সরু নয়, বেশ মোটাই। সেই পাইপের মাধ্যমে তারা কিন্তু আবার ওই তেল সেখান থেকে নিয়ে এবার আবার যে যার মতো দেশে বেরিয়ে যেতে পারবে রেড সির মাধ্যমে, সেখানে আরও সরু। এবার ইরান তাদের জঙ্গি গোষ্ঠী বিভিন্ন জায়গায় কিন্তু করে রেখেছে, অনেক জায়গাতে কিন্তু যে সকল জঙ্গি গোষ্ঠীগুলো করে রেখেছে, বিশেষ করে এখন হুতির ওপরে যে তাদের আস্থা আছে, যে হুতিকে বলে দিয়েছে যে না ওই জায়গাটা তোমরা দখল করে রাখো। হুতি আবার সঙ্গে সঙ্গে কিন্তু ইসরায়েলের ওপর আক্রমণ করছে, ভয়ানকভাবে কিন্তু এই আক্রমণ চলছে। হুতির কাছে অনেক অস্ত্রশস্ত্র আছে এবং তার সাথে সৈন্যবলও প্রচুর আছে। তারা কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কিন্তু এইগুলো তৈরি করে গেছে জঙ্গি সমস্যা, এবং ইরান সেই সব জঙ্গি এবং তাদের যে যুদ্ধ সামগ্রী সব কিন্তু দিয়েছে। প্রায় 2 লক্ষরও বেশি তাদের কাছে কিন্তু মিসাইল আছে ভালো মানের, কোনোটাতে মানে জাহাজের জন্য, কোনোটাতে ক্রুজের জন্য, এবং অনেক রকমভাবে তারা কিন্তু, এবং সঠিকভাবে কিন্তু বিশ্বের কাছে জানা নেই যে হুতি সংস্থার কাছে বা হুতির কাছে ঠিক কতটা পরিমাণ তাদের কাছে অস্ত্র সম্ভার রয়েছে। হুতি আবার মানে তৎপর যে তাদের যেভাবেই হোক যে ইরানকে বাঁচাতে হবে, ইরানের হয়ে তারা কাজ করছে, এবং বিশ্ব বাজারে এর প্রভাব কিন্তু ভয়ানক একটা আকার ধারণ করবে। যদি রেড সি এবং হরমুজ প্রণালী দুটোই যদি বন্ধ হয়ে যায়, তেল কিন্তু খুব সমস্যা হবে মানুষকে সারা দেশে বা বিশ্বে পৌঁছাতে। শুধু তেল নয়, তেল ছাড়া তেল গ্যাস আছে। ভারত আবার যেহেতু অনেক জায়গা থেকেই তেল সংগ্রহ করে, ভারতের ক্রুড অয়েল মনে হচ্ছে যেটা একটু কী বলবো গাঢ় ধরনের, যেখান থেকে রিফাইন করা তেল নেয় না, কারণ রিফাইন করা তেল নিলে তার খরচাটা বেশি, অনেকটা দাম বেশি পড়ে যায়। সেই জন্য বিভিন্ন দেশ থেকে যে ওই ক্রুড অয়েল গাঢ় ঘনত্ব সেই ধরনের যে কাঁচা মাল সেটা কিন্তু সংগ্রহ করে ভারত। আর ভারতে রিলায়েন্স জিওর মতো সংস্থাগুলো তাদের নিজস্ব প্রচেষ্টায় বড় বড় কারখানা বা এর মধ্যে প্রসেস করে উৎপাদন করে গ্যাস, অয়েল, এই ধরনের যে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যগুলো তৈরি করে এবং নিজস্ব ঘাটতি মেটায়। এই ঘাটতি মিটিয়ে দেশের বিভিন্ন দেশে আবার বিক্রিও করে। ভারত কিন্তু এক্ষুনি 4র্থ স্থানে আছে। প্রথমে আছে রাশিয়া, তারপর তারপরে হচ্ছে চীন, তারপর ভারত। কিন্তু 6.2 আছে চীন, কিন্তু চীনের থেকে 5.8 আছে ভারত। কিন্তু চীন কিন্তু সেভাবে প্রসেস করে, কিন্তু সেটা কিন্তু সেইভাবে ওরা অন্য দেশে বা বিক্রি করতে পারে না। সেই জন্য তারা এখন ভারতই এখন 3 নম্বরে বলতে পারেন কিছুটা, কিন্তু 4র্থ স্থানে ভারত আছে। তা ভারত এখন খুব ভালোভাবেই মানে একটা জায়গায় আছে। আমাদের বিভিন্ন মানে দেশের মানুষ অনেকে ভালো না, ব্যবসাদাররা ঠিকভাবে করতে পারছে। ছোটোখাটো যে ব্যবসাদার আছে তারাও যে ব্যবসা করছে, আমাদের দেশে যেমন রক্ষা করছে, যে প্রতিটা মানুষ ধরুন চায়ের দোকান বলুন, আমাদের মুদিখানার দোকান, মিষ্টির দোকান, বা ছোটোখাটো ধরুন মুদিখানা, এবং যে কোনো জায়গায় তারা কাজ করছে ছোটোখাটো, তারাও কিন্তু এই দেশের জন্য লড়াই করছে। কারণ প্রতিটা মানুষকে চাল, ডাল, আটা, ময়দা থেকে শুরু করে, কেউ হয়তো জামা কাপড়ের দোকান আছে, তারপরে আরও অনেক ধরনের দোকান, বাজার ঘাট, প্রত্যেকটা জিনিস যে ব্যবসার সাথে যুক্ত প্রতিটা মানুষ কিন্তু আমাদের এই যে দেশের যে পরিকাঠামো তাকে কিন্তু ধরে রেখেছে। যদি প্রতিটা মানুষ যদি বলে না আমরা যদি না লাভ করব, যদি আমরা যদি কোনো কাজ করব না, তাহলে কিন্তু আমাদের পরিকাঠামো কিন্তু সেই আজ থেকে 200 থেকে 500 বছর আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। সেই জন্য যারা ছোটোখাটো দোকানদার আছে, ব্যবসাদার আছে, বাড়িতে বসে বিভিন্ন রকমের কাজ করে, বিভিন্ন রকমভাবে একে অপরের সাথে রিলেটেড বলতে পারেন, চেন ওয়াইজের মতো, সোনার দোকান হতে পারে, আমাদের খেলাধুলার দোকান হতে পারে, যারা খেলাধুলা করে, বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট বা টিভি, মোবাইল বিক্রি করে, তারাও কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন রকমভাবে তারা কিন্তু এই যুদ্ধের সাথে লিপ্ত হয়ে আছে। একে অপরের সাথে কিন্তু একটা মেলবন্ধন অবস্থায় রয়েছে। সেই কারণে এরাও কিন্তু আমাদের এই যে পরিকাঠামোকে যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বা তৈরি করে রেখেছে
বা সুন্দরভাবে পরিচালনা করছে। এখনও পর্যন্ত ভারতে তেমনভাবে গ্যাসের বা বিশেষ করে ঘরোয়া গ্যাসগুলোতে এখনও তেমন প্রভাব পড়েনি, পেয়ে যাচ্ছে প্রত্যেকেই। ভারত এখন 27টা দেশ থেকে তেল সংগ্রহ করতো বা গ্যাস সংগ্রহ করতো, সেই সব এখন প্রায় বেড়ে প্রায় 41টারও বেশি জায়গা থেকে এই ক্রুড অয়েলের বা এই ধরনের গ্যাস জাতীয় জাহাজ কিন্তু আসছে এবং বিভিন্ন দেশ। গতকালকে আমরা দেখলাম যে আর্জেন্টিনার কাছ থেকে কিন্তু আবার গ্যাস আসছে। আর্জেন্টিনা কিন্তু ভারতকে গ্যাস দেবে বলে তারা স্বাক্ষর করেছে, যার ফলে আর্জেন্টিনা থেকে আমাদের আবার গ্যাস আসবে। তার ফলে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু আমাদের প্রতিটা মানুষকে তৎপর থাকতে হবে। তবে এই যুদ্ধ বেশ অনেক দিন ধরেই কিন্তু চলবে বলে বোঝা যাচ্ছে। যদি আমেরিকান সেনাবাহিনী যদি না পারে তাদের গ্রাউন্ডে যদি লড়তে, কারণ তাদের হাতের তালুর মতো কিন্তু চেনা কিন্তু। আর ইরানের যত বেস আছে মাটির তলা বিশেষ করে, তারা কিন্তু মানে শতাধিক টানেল মানে একটা শহর করে রেখেছে বলতে পারেন। সারা ইরানে মাটির তলায় খুব সরু সরু না হলেও গাড়ি পাস করার মতো সুড়ঙ্গ আছে, এমনকি পাকা রাস্তা করা আছে, লাইট আছে, এবং সেই সুড়ঙ্গে অজস্র মিসাইল গাড়ি সমেত বোঝাই ভর্তি। মানে এতটাই আছে যে তারা দীর্ঘদিন ধরে লড়াই করবে। তারা জানতো যে আমাদের লড়াইটা অনেক দিন ধরে চলবে, সেই কারণের জন্য তারা কিন্তু এই ধরনের প্রস্তুতি প্রায় 20-30 বছর আগে থেকেই করে রেখেছে। আর প্রত্যেকটা টানেল, এক একটা রাস্তার সাথে আর একটা টানেলের যোগাযোগ খুব সুন্দরভাবে করা আছে। যখন কোনো জায়গাতে আমেরিকান বা ইসরায়েলের যখন মিসাইল পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটিকে পরিষ্কার করে সুন্দর করে আবার রাস্তাও তৈরি করে দিচ্ছে খুব তাড়াতাড়ি। সেরকমভাবে তাদের কাছে সব ধরনের পরিকাঠামো আগে থাকতেই তৈরি করা ছিল, সেই জন্য তাদের কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। ইরানের প্রতিটা ছেলে, মানে ওখানকার যে কী বলবো, যে প্রশাসন, তারপরে তার সাথে যে জঙ্গি সংগঠন বলুন বা সেখানকার যে মিলিটারি সংস্থা, যে পুলিশ যাই বলুন আছে, সেইগুলো কিন্তু তাদের হাতের তালুর মতো জায়গাগুলো চেনা। যেই নিচে থেকে চলে যাচ্ছে, তারা যখনই সুযোগ পাচ্ছে আবার পাহাড়ের আড়াল থেকে এসে বেরিয়ে আবার তারা মিসাইল মেরে আবার কিন্তু তারা লুকিয়ে পড়ার জন্য সুযোগ থাকে। আর আমেরিকানদের কিন্তু সেই জায়গাটা চেনা নেই। আমেরিকান সোলজারদের কিন্তু ভয়ানক একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারে, কারণ একটা ধরুন আমেরিকান যে সোলজার, তাকে কিন্তু ধরুন সামনে আছে যে, তাকে পেছন থেকে গাইড করবে বেশ কয়েকজন, প্রায় 5-6 জন 10 জন ধরে তাকে গাইড করবে। তার ফলে সেখানে তাদের কত 3-4 হাজার এরকম এতটাই সৈন্য পাঠাতে পারবে। তাদের যে জাহাজ আছে, জাহাজে হয়তো 500 কি 400টা বোট থাকবে, কিন্তু ইরানের মাটিতে নেমে লড়াই করা অতটা সহজ হবে না, কারণ ইরানের অতগুলো মানুষ, অতগুলো সেনাবাহিনী, অতটা অস্ত্র, তাদের দেশটা তো বড়। তার ফলে কিন্তু লড়াই করাটা ভীষণ কঠিন হবে আমেরিকানদের কাছ থেকে গ্রাউন্ডে, কারণ কত সৈন্য নিয়ে আসবে। কিন্তু লড়াইটা কিন্তু খুব কঠিন হবে ইরানের এই আমেরিকানদের কাছে। ইরান জানে যে আমাদের শেষ সম্বল হচ্ছে আমাদের দেশকে রক্ষা করা, সেই জন্য তারা কিন্তু এই যুদ্ধটার মধ্যে ভয়ানকভাবে এই যুদ্ধে যেভাবেই হোক তাদের মাটিকে রক্ষা করার জন্য এই লড়াইটা সামনে থেকে লড়বে। এবং তারা প্রস্তুত যে তারা কিভাবে তাদের ওই খার্গ যে আইসল্যান্ড আছে, খার্গ যে দ্বীপ আছে, সেটা কিন্তু রক্ষা করা এবং ইরানের সমগ্র মাটিকে রক্ষা করার জন্য তারা তৎপর। তারা ভয়ানকভাবে কিন্তু এই যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের হারানোর কিচ্ছু নেই। তাদের বাবা মা কাছে বা বোনের ভাইয়ের কাছে কিন্তু প্রতিজ্ঞা করেছে যে আমরা আমাদের দেশকে রক্ষা করব, আমাদের দেশকে রক্ষা করলে আমাদের অস্তিত্ব থাকবে। এটা হচ্ছে অস্তিত্বের লড়াই তাদের কাছে। এবং আমেরিকা চাইছে যে আগামী দিনে সেই ইরানের তেল সংগ্রহ করে ইরান থেকে সব কিছু দখল করে নিয়ে সেখানে বেশ কিছু বছর ধরে তারা কিন্তু একটা বেস তৈরি করবে, বিশেষ করে খার্গ যে আইসল্যান্ড আছে সেই জায়গাতে, সেইটা দখল করে সেখান থেকে তারা কিন্তু ব্যবসা করে সমগ্র টাকা পয়সা, তাদের যে ডলার আছে সেটাকে স্ট্রং করা। কারণ প্রায় অনেকটা ভেঙে পড়েছে আমেরিকান
প্রশাসন বলুন বা আমেরিকান যে ডলার আছে বেশ অনেকটা নিচের দিকে নেমে আসছে, বুঝতে পারছে। সেই জন্য যত তাড়াতাড়ি পারা সম্ভব এই যে যুদ্ধটাকে থামানো, যদি একান্ত যদি না পারে তখন কিন্তু আমেরিকান ট্রাম্পের হাতে কিন্তু একটাই অস্ত্র, যে পরমাণু বোমা। তাছাড়া হয়তো আর কোনো উপায় নেই। আমরা কেউই চাই না এই পরমাণু বোমা যেন কোনো মাটিতে পড়ুক, তাহলে কিন্তু তার প্রভাব যে কী হতে পারে তারা আমরা হিরোশিমা নাগাসাকি থেকে দেখেছি। আর তার থেকেও এই যে পরমাণু বোমা কী ভয়ানক হতে পারে সেটা ভাবা যায় না, যে আজ থেকে হয়তো আর কী বলবো 4000 5000 বছর পর্যন্ত সেখানে কোনো কিছুই জন্মাবে না, কোনো কিছুই হবে না। আর তার সাথে সাথে আরও অনেক দেশ আছে বিশ্বের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারবে, সেটা কিন্তু একটা স্বাভাবিক জায়গায় চলে যাবে। কারণ উত্তর কোরিয়া আছে, চীন আছে, রাশিয়া আছে, এরা কেউ ছাড়বে না। তার সাথে তো পাকিস্তান আছে, পাকিস্তানও হুঙ্কার দিচ্ছে মাঝে মধ্যে যে আমেরিকানদের মেরে ফেলবো, এ করবো। তারপর যদি আমেরিকানদের বেশি যদি না করতে পারে ভারতকে আক্রমণ করব। মানে যুদ্ধ পরিস্থিতি প্রায় আস্তে আস্তে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। একে একে কিন্তু অনেক সংগঠন কিন্তু এই যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। ভয়ানক পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে, যে যুদ্ধটা ঠিক কোথায় চলে যাচ্ছে, কি হবে এর পরিণতি, সেটা কিন্তু আমাদের বারে বারেই বলেছি যে আমাদের যে পুরীর জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু লেখা আছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা, যে ভয়ানক পরিস্থিতি আগামী 600 বছর আগে সেটা লেখা হয়ে গেছে। সেটা আমরা জানি, বা যারা জানেন তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছেন যে সত্যি হতে চলেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে পরিণতি। এখনও কিন্তু তেমন কিছু প্রভাব পড়েনি, কিন্তু আগামী দিনে ভয়ানক প্রভাব পড়তে চলেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আস্তে আস্তে। মাত্র কয়েক দিন, আজকে প্রায় 1 মাসেরও কম, প্রায় 26-27 দিন মতো যুদ্ধ চলছে, কিন্তু এর পরে যদি আরও বাড়তে থাকে তাহলে ভয়ানক পরিণতি আসবে মানব জীবনে এবং সমাজের ওপর, প্রকৃতির ওপরে, সমগ্র পৃথিবী। তার সাথে সমুদ্র রয়েছে, সেখানে তো ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্রের জল, সমুদ্রের প্রাণীকুল, আর আমাদের পরিবেশে গাছপালা, অ্যানিমেল যারা রয়েছে, তারা যে কী প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা কল্পনাই করতে পারছি না, যে এতটাই প্রভাব পড়বে। মানব জীবনের যে সর্বনাশের দিন আসছে আগামী দিনে, সেটা কিন্তু দেখে বা বুঝতে পেরে আমরা কিন্তু একটা মানে ভয়ে আছি, তটস্থ হয়ে আছি। আবার ইরানের কাছে যে কী বলে ওটাকে, হরমুজ প্রণালীর তলায় যে আমাদের কেবিল তার আছে, সেই কেবিল তারের যদি আবার অ্যাটাক করে তাহলে কিন্তু সারা বিশ্বের কিন্তু একটা যোগাযোগ মাধ্যম শেষ হয়ে যাবে। কারণ ইন্টারনেট ছাড়া কোনো কিছুই চলে না। ইন্টারনেট হচ্ছে যোগাযোগ মাধ্যম, সব কিছুর মূলে কিন্তু ইন্টারনেট। আর সেটা যদি একবার এই যুদ্ধের মধ্যে ক্ষতিগ্রস্ত করে দেয় ইরান, বা যেভাবেই হোক, যদি একবার যদি সেই তারের ওপরে গিয়ে বা কেবিলের ওপরে গিয়ে যদি আঘাত আনে, তাহলে কিন্তু বিশ্ব স্তব্ধ হয়ে যাবে। আর এরকম যদি চালায়, আমেরিকাও বলছে যে ইরানের যে জল শোধনাগার আছে, সমুদ্র থেকে যে জল পরিশোধন করে তারা খায়, সেখানে অ্যাটাক করবে। তাদের যে পাওয়ার যে গ্রিলগুলো আছে, যেখানে ইলেকট্রিক তৈরি হয়, সেই সব জায়গাগুলো এবং তেলের খনিতে কিন্তু অ্যাটাক করবে। তারা বলছে আমরা কিন্তু এখনও পর্যন্ত ওগুলোকে ছেড়ে রেখেছি, ওগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করিনি। এবার কিন্তু তোমরা যদি আমাদের সাথে আলোচনায় যদি আসো, যদি কথা শোনো, তাহলে কিন্তু ওইগুলোকে আমরা ছেড়ে দেবো। যদি না শোনো তাহলে কিন্তু ওই পাওয়ার জায়গাগুলো কিন্তু ধ্বংস করে দেবে। তাহলে ভয়ানক একটা দিক আসতে চলেছে, এই জন্য যে আগামী দিনে সমগ্র দেশ আস্তে আস্তে কিন্তু হুতি থেকে শুরু করে দুবাই, আমেরিকা, পাকিস্তান এবং আরও অনেক দেশ, এবার যদি রাশিয়া, চীন এর সাথে আস্তে আস্তে যুক্ত হয়ে যায়, উত্তর কোরিয়া যদি যুক্ত হয়ে যায়, এর প্রত্যেকের কাছেই কিন্তু পরমাণু বোমা রয়েছে। তাহলে পরমাণু বোমা যদি সব দেশের কাছে থাকে, তাহলে যুদ্ধের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায়, কোন লেভেলে যেতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে কি হতে পারে। আর ভয়ানক পরিস্থিতি আসবে, মানুষ যে কোন দিকে দৌড়বে, কোথায়, হয়তো আমাদেরকে কত কিলোমিটার দূরে থাকবো, সেটাই কত হাজার কিলোমিটার দূরে, 40,000 কিলোমিটার দূরে থাকবো না 50,000 কিলোমিটার দূরে থাকবো, কোথায় যাব আমরা? মানুষ এখন মানে একটা ক্ষতিগ্রস্ত হবে সেটা জেনে কিছু করার নেই। মানে আমার যদি কাঁধে যদি কোনো একটা যদি গর্ত হয়ে যায়,
তাহলে সেটা যদি ছড়িয়ে পড়তে পারে বুঝতে পারছি, বা ক্যান্সার হয়ে যায় সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। হতে পারে যেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, মানে প্রকৃতি ধ্বংস হবে, সেটা আমরা বুঝতে পারছি এবং হচ্ছে। তার ফলে বীভৎস পলিউশন হচ্ছে, যে যুদ্ধ চলছে তার যে পলিউশন, তার যে ধোঁয়া, সেটার প্রভাব যে কীভাবে ছড়িয়ে পড়ছে, নেগেটিভ এনার্জি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তার প্রভাব সারা বিশ্বে মানুষের কাছে যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সমগ্র জিনিসের ওপরে পড়ছে। আর সেই সব খাবার দ্রব্য আমরা খাচ্ছি, আর সেখান থেকে মানুষের শেষের দিকে চলে আসছে মানুষ। আস্তে আস্তে মানুষ কিন্তু আদিম যুগে পৌঁছে যাবে হয়তো, কিন্তু আদিম যুগ থেকে আমরা হয়তো সভ্যতা যুগে এসেছিলাম, অনেক কিছু আবিষ্কার করেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি, কিন্তু জেনেও আমাদের আর কিছু করার নেই। আস্তে আস্তে আবার আদিম যুগ, কিন্তু যে ভয়ানক পরিস্থিতিতে চলে যাচ্ছে, যদি পরমাণু বোমা যদি অ্যাটাক হয় সত্যি সত্যি, তাহলে কিন্তু কয়েক হাজার 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 বছর পিছনে চলে যাবে। জন্ম মৃত্যু সব বিকলাঙ্গ জন্মাবে, চোখ মুখের ভাষা তাদের কী যে হবে। আমরা হিরোশিমা নাগাসাকিতে যারা জন্ম নেয়নি, যারা ছিল মায়ের গর্ভে, তাদের বিকলাঙ্গ এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। অনেক রকমভাবে তাদের কিন্তু হাত পা ব্যাকা, চোখ মুখের সমস্যা, তারা ঠিকভাবে কথাও হয়তো বলতে পারে না, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী প্রত্যেকেই। আর সেটা যদি একবার এইরকমভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু সেই যুদ্ধ যে পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে, আমরা কোথাও পালিয়ে রেহাই পাবো না। এই যুদ্ধ যদি থেমে যায় যত তাড়াতাড়ি, সেটাই কিন্তু মানব কল্যাণের জন্য, প্রাণী কল্যাণের জন্য, প্রাণী জগতের জন্য, নেচারের জন্য, সমুদ্রের জন্য, পুকুরের জন্য, আমাদের পলিউশন, আমাদের আকাশ বাতাস সব সুস্থ থাকবে, সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারবো। যদি একবার এরকম বড় পদক্ষেপ যদি ভুল করে নিয়ে ফেলে, তাহলে তার প্রভাব মানব জীবনে ভয়ঙ্কর আকার ধারণ করে আসবে। তা আমরা এই যুদ্ধ যেন থেমে যায়, যদি এইভাবে বলি, তাহলে কিন্তু একটা শান্তির বার্তা পেতে পারি। আর যুদ্ধ যতদিন চলবে, তাহলে কিন্তু তার প্রভাব মানব কল্যাণ শেষ করে দেবে। শেষ করে দেওয়ার জন্য কিন্তু আবার নতুন করে সৃষ্টি করতে হবে, আবার নতুন করে গড়তে হবে, সব কিছু আবার নতুন করে ভেঙে চুরে আবার নতুন করে গড়া। এটা কেমন যেন মনে হয়, যারা ছোটোবেলায় আমরা কত খেলনা ভেঙে দিতাম, বাবারা বানিয়ে দিত বা কিনে নিয়ে আসতো, কত রকম পরিশ্রম করে, দোকানদারি করে, অফিস থেকে কতভাবে রাত দিন খেটে নিয়ে আসতো, তা সেটা আমরা হাতে করে ভেঙে দিতাম, যে অনেক সময় বোনের ভাইয়ের খেলনা ভেঙে দিতাম। ঠিক তেমনই আজকে পৃথিবীর অবস্থা তেমন। আস্তে আস্তে গড়েছে সমগ্র দেশের মানুষ, তিলে তিলে গড়েছে কারখানা, রেল লাইন, তাদের পরিকাঠামো, শহর গ্রাম, বাড়ি ঘর, ফ্ল্যাট, ব্রিজ, সমগ্র জিনিস তৈরি করেছে, আবার সব ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংসের লীলা এইভাবে কিন্তু আমরা আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে। আমরা টিভিতে দেখছি, অনলাইনে দেখছি, ফেসবুক ইউটিউবের মধ্যে দেখছি। ভয়ঙ্কর পরিণতি হবে, সেটা জেনেও আমাদের হাতে কিছু করার নেই। প্রত্যেকেই আমাকে সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি চেপে রাখবেন। এরকমই ধরনের মোটিভেশন কাউন্সিলিংয়ের ওপর যে কথাবার্তা বলে থাকি, আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো পরবর্তী সময়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে কী হবে, এই ধরনের কথাবার্তা বলে আপনাদের সঙ্গে থাকতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে। আর আপনারা অন্যদের সাথে শেয়ার করুন যে এই ধরনের মানে যে প্রচেষ্টা আমরা যেন চালিয়ে যেতে পারি, যে প্রকৃতিকে যদি বাঁচিয়ে রাখতে পারি। প্রকৃতি ছাড়া আমাদের কিচ্ছু নেই, প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, পাখির ডাক, ভোরের বেলা যে এক ধরনের আবহাওয়া থাকে, দুপুরে সকালে একরকম আবহাওয়া, রাতে একরকম আবহাওয়া, সেটা সম্পূর্ণরূপে পাল্টে যাবে, জীবনযাত্রা পাল্টে যাবে। সেই জন্য অবশ্যই পাশে থাকুন, সঙ্গে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর এখানেই শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। আজকের মতো এখানেই শেষ। আবার পরবর্তী সময় আপনাদের সাথে তুলে ধরবো এই ধরনের ভিডিও।